আমার শ্বশুর আর আমি শোবার ঘরে এই কাজটা করেছিলাম। যখন আমি প্রথম ড্যানিয়েলকে বিয়ে করি তখন আমি কখনো কল্পনাও করিনি যে তার পরিবার আমার জীবনের এত জটিল অংশ হয়ে উঠবে। আমি জানতাম প্রতিটি বিয়েতেই তার চ্যালেঞ্জ থাকে, কিন্তু আমি ভেবেছিলাম ভালোবাসা সবকিছু সহজ করে দেবে। আমি যা আশা করিনি তা হল তার বাবা রিচার্ড আমার জীবনের সবচেয়ে অবিস্মরণীয় রাতগুলোর মধ্যের একটির কেন্দ্রবিন্দুতে থাকবেন। শোবার ঘরে এমন কিছু ঘটেছিল যা এখনও আমার কণ্ঠস্বর কেঁপে ওঠে যখন আমি এটি নিয়ে কথা বলি। ড্যানিয়েল আর আমার বিয়ে হয়েছে মাত্র ৬ মাস, যখন তার বাবা আমাদের সাথে থাকতে এসেছিলেন। রিচার্ড ৬০-এর দশকের গোড়ার দিকে লম্বা একজন মানুষ ছিলেন, যার মুখটা ছিল ভয়ঙ্কর, কিন্তু তার চোখ সবসময় এক ধরনের বিষণ্ণতা বহন করত। আমার স্বামী আমাকে বলেছিল যে ২ বছর আগে তার মা মারা যাওয়ার পর রিচার্ড আর আগের মতো ছিল না। সে একা থাকত নীরবতায় ঘেরা বিশাল পারিবারিক বাড়িতে, আর ড্যানিয়েল তাকে এভাবে দেখতে সহ্য করতে পারত না। তাই স্বাভাবিকভাবেই সে তাকে আমাদের ঘরে চলে যেতে আমন্ত্রণ জানালো, যতক্ষণ না সে আবার তার পা খুঁজে পায়। প্রথমে আমার আপত্তি ছিল না। আমি ভেবেছিলাম রিচার্ডের জন্য ভালো হবে পরিবারের সাথে ঘিরে থাকা, আমাদের সাথে রাতের খাবার খাওয়া, আবার হাসি শুনতে পাওয়া। কিন্তু সপ্তাহগুলো যেতেই আমি কিছু অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম। রিচার্ড নিশ্চুপ, প্রায় অতিরিক্ত নীরব ছিল। সে খুব কমই তার ঘর থেকে বেরিয়ে যেত। গভীর রাতে যখন আমি হল ধরে তার পায়ের শব্দ শুনতে পেতাম, মাঝে মাঝে আমি শোবার ঘরের দরজা সামান্য খোলা দেখতাম, যেন সে কাউকে ভেতরে আসতে চাইছিল, কিন্তু কিভাবে জিজ্ঞাসা করবে তা জানত না। একদিন সন্ধ্যায় ড্যানিয়েল দেরিতে ব্যবসায়িক ভ্রমণে বের হবার পর আমি রিচার্ডের ঘর থেকে কিছু একটা ভেঙে আসতে শুনলাম। এবার পায়ের শব্দ ছিল না, এটি ছিল নিচু ভাঙা প্রায় কান্নার মতো শব্দ। আমার হৃদয় ডুবে গেল। আমি করিডোরে দাঁড়িয়েছিলাম, নিশ্চিত ছিলাম না আমি নক করব নাকি ভান করব। আমি কিছুই শুনিনি, কিন্তু আমার ভেতরের কিছু একটা এটাকে উপেক্ষা করতে পারছিল না। তাই আমি দরজাটা আলতো করে ঠেলে শোবার ঘরে ঢুকলাম। দেখো, সে বিছানার কিনারে বসে আছে, তার হাত তার মুখের সাথে চেপে ধরে আছে। ঘরটা আবছা আলোয় ঢাকা, বাতিটা তার ওপর ছায়া ফেলছে। যে মানুষ সবসময় নিজেকে শক্তিশালী দেখাতে চেয়েছিল, তাকে এভাবে ভঙ্গুর, দুর্বল দেখে প্রায় অসহ্য মনে হচ্ছিল। রিচার্ড, আমি আস্তে করে জিজ্ঞাসা করলাম। সে মাথা তুলে চমকে উঠল এবং দ্রুত চোখ মুছে ফেলল। আমি ঠিক আছি, এমিলি, আমার জন্য চিন্তা করো না। কিন্তু সে ঠিক ছিল না। তার চোখ লাল ছিল, তার হাত সামান্য কাঁপছিল। আমি কাছে গিয়ে তার পাশে বসলাম। আমাদের ওজনের নিচে গাদিটা ডুবে যাচ্ছিল। তুমি ঠিক দেখাচ্ছ না, তুমি অনেক কিছু একা বহন করছো। হয়তো এখন সময় এসেছে কাউকে ভেতরে ঢুকতে দেওয়ার। কিছুক্ষণের জন্য সে কথা বলল না। তারপর এত নিচু স্বরে আমি সাধেমাত্র শুনতে পেলাম সে ফিসফিস করে বলল, আমি এখনও তাকে দেখতে পাই এমিলি, প্রতি রাতে এই ঘরে, তোমার শাশুড়ি। আমি তাকে দেখি, তার কণ্ঠস্বর শুনি, তাকে আমার পাশে অনুভব করি, এবং যখন আমি জেগে উঠি তখন সে চলে যায়। নীরবতা আমাকে মেরে ফেলছে। আমি নিস্তব্ধ হয়ে গেলাম। বুঝলাম যে সে যা পার করছে তা কেবল দুঃখ নয়, বরং একটি ভুতুড়ে অনুভূতি। তার প্রয়াত স্ত্রীর মৃত্যু তাকে সেই শোবার ঘরের প্রতিটি কোণে অনুসরণ করছিল, এবং এখন সে এটিতে আটকা পড়েছিল। সেই রাতে আমরা শুধু চুপচাপ বসেছিলাম না, আমরা ঘণ্টার পর ঘণ্টা কথা বলি। সে আমাকে বলেছিল কিভাবে সে তার সাথে দেখা করত, রান্না করার সময় সে কিভাবে গুনগুন করত, কিভাবে সে শোকজ সহজ জিনিসে হেসেছিল, তাকে ছাড়া ঘর কতটা খালি ছিল। আমি শুনছিলাম, আমার নিজের চোখের জল চেপে ধরেছিলাম, বুঝতে পারছিলাম যে আমি যা দেখছিলাম তা কেবল দুঃখ নয়, এটি ছিল এমন একজন মানুষের কাঁচা অসম্পূর্ণ ব্যথা, যিনি গভীরভাবে ভালোবাসতেন এবং সহ্যের চেয়েও বেশি হারিয়েছিলেন। ঘড়িতে যখন 2টো বাজছিল, তখন রিচার্ড হেডবোর্ডের দিকে হেলান দিয়ে পেছন ফিরে দেখালেন। তার শ্বাস প্রশ্বাস শান্ত হয়ে গেল, তার কাঁধ কিছুটা কম টানটান হয়ে গেল। ধন্যবাদ,
সে চুপচাপ বলল, থাকার জন্য, শোনার জন্য। আমি কারো সাথে এটা করতে পারিনি, এমনকি ড্যানিয়েলও না। আর তখনই আমি বুঝতে পারলাম যে সেই রাতে শোবার ঘরে যা ঘটেছিল তা কলঙ্কিত বা অনুপযুক্ত ছিল না, এটি মানবিক ছিল। দুজন মানুষ ছিলেন পরিবার এবং পরিস্থিতির সাথে সংযুক্ত, রাতের শান্ত সময় দুঃখ, গোপনীয়তা এবং আরোগ্য ভাগাভাগি করছিলেন। কিন্তু আমি যা জানতাম না তা হল এই রাতটি কেবল শুরু হবে। কারণ যে মুহূর্তে ড্যানিয়েল জানতে পারল যে আমি তার বাবার শোবার ঘরে ছিলাম, সকাল অবধি সেখানে বসেছিলাম, তার কান্না শুনছিলাম, সব কিছু পাল্টে গেল। আরও জানতে সাবস্ক্রাইব করুন।